এক সময়ের পিছিয়ে থাকা জেলা এখন ভাসছে উন্নয়নের জোয়ারে। বিগত ১৬ বছরে ৬০,০০০ কোটি টাকার উন্নয়ন দেখেছে জামালপুরবাসী। তারপরও কেন জনমনে অতৃপ্তির ঢেকুর? আমার নিজের জমি, আমার নামে রেকর্ড, অথচ এই জমির ভিতরে আমি আসছি আমার এই গাড়ি ফেলাবার চাইতেছি। আওয়ামী শাসনামলে সরকারি প্রকল্পের নামে লুটপাট, রাজনৈতিক আক্রোশ, হানাহানি আর দখলদারির একক আধিপত্য সবই ছিল এই জামালপুর জেলায়। তার পেটুয়া বাহিনী ছিল, এটা না আমাকে না, যেই প্রতিবাদ করতো তারই হস্তন্যস্ত করত। চোখ ধাঁধানো এমন উন্নয়নে কার লাভ, কার ক্ষতি, বিস্তারিত নিয়ে টিম সার্চলাইটের এবারের অনুসন্ধান। যমুনার তীর ঘেঁষা ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ জেলা জামালপুর। নদীমাতৃক এই জনপদ বন্যা, নদী ভাঙন আর নাজুক যোগাযোগ ব্যবস্থার কারণে সব সময় থেকেছে অবহেলিত, যদিও কালের বিবর্তনে বদলেছে সেই রূপ। আওয়ামী সরকারের শাসনামলে এ জেলার উন্নয়ন হয়েছে চোখে পড়ার মতো। তথ্য বলছে, গেল ১৬ বছরে ছোট বড় শতাধিক সরকারি প্রকল্প মিলিয়ে অন্তত ৬০,০০০ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। প্রকল্পগুলোর মধ্যে অন্যতম শেখ হাসিনা মেডিকেল কলেজ, বর্তমানে যা জামালপুর মেডিকেল কলেজ নামে পরিচিত। শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম, জামালপুর ডায়াবেটিস হাসপাতাল, সজীব ওয়াজেদ জয় হাইটেক পার্ক, ধানুয়া জামালপুর স্থলবন্দর, রেলওয়ে ওভারপাস, শেখ হাসিনা হেলথ টেকনোলজি ইনস্টিটিউট। একটি জনপদের জন্য এত উন্নয়ন নিঃসন্দেহে গর্বের। তবে এই উন্নয়নের আড়ালে রয়েছে কালো এক অধ্যায়, যার নেতৃত্বে ছিলেন সাবেক সংসদ সদস্য মির্জা আজম। মির্জা আজম আসলেই রূপকার হতে পারত, সারা জীবন তার নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকতো যদি উন্নয়নের বিপরীতে, এই বরাদ্দের বিপরীতে নিজের এবং নিজের পরিবার ভিত্তিক এবং গোষ্ঠীগত একটা তার পছন্দের কিছু লোক ব্যতীত তার দলের লোকগুলো বঞ্চিত হয়েছে। কোটি কোটি টাকা আত্মসাৎ, দুর্নীতি হয়েছে। শত শত একর জমি, মানুষের জমি আপনার বেদখল করেছে। জাতীয় সংসদে জামালপুর ৩ আসন থেকে প্রতিনিধিত্ব করেছেন মির্জা আজম। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা হওয়ায় তার কদমবুচি করতেন জেলার বাকি ৪ আসনের সংসদ সদস্যরাও। গেল ১৬ বছরে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন জামালপুরের একক নিয়ন্ত্রক হিসেবে। মির্জা আজমের উন্নয়নের নেপথ্যে ছিল শেখ পরিবারের নাম। অনুসন্ধান বলছে, এই নাম ভাঙিয়ে জামালপুরে তার গড়ে তোলা প্রতিষ্ঠানের সংখ্যা ডজনেরও বেশি। এতে একুল ওকুল দুকুলি রক্ষা করা হতো। তবে স্থানীয়রা বলছেন, উন্নয়নের নামে হরিলুট করাই ছিল তার উদ্দেশ্য। 60% টাকার কাজ করলে আজকে জামালপুর সারা বাংলাদেশের মধ্যে সেরা থাকতো। সম্পূর্ণ টাকা তারা মারি 20% টাকার কাজও করে নাই। আমার যেখানে 10 কোটি টাকার কাজ, এখানে বরাদ্দ করা হয়েছিল 50 কোটি টাকা, আর 40,000 কোটি টাকা নাই। হ্যাঁ, 10 কোটি টাকার কাজ হলেও যদি সঠিকভাবে হইতো তাহলে আপনার তাও মানসম্মত হয় নাই। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম ২০১৭ সালে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে সংস্কার ও উন্নয়ন করে জাতীয় ক্রীড়া পরিষদ। কাজ পায় মির্জা আজমের মনোনীত 3টি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে শুরু থেকেই এই কাজের মান নিয়ে সংশয় তৈরি হয়। যে উন্নত সামগ্রী দিয়ে কাজ করার কথা সেগুলি তারা করে নাই, যে মাপের কাজ করার কথা সেই মাপের তারা কাজ করে নাই। আমরা বলছিলাম যে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম হতে হলে মাঠের যে মাপটা দরকার ঠিক রাখে কাজ করেন, সেটাও তারা করে নাই। তারা তড়িঘড়ি করে কীভাবে বিল নিবে, কীভাবে কাজ শেষ করবে, সেই কাজটাই তারা করেছে। বাধা দিলেও তখন আমরা কিছুই করতে পারি নাই, কারণ জেলা প্রশাসন তখন আমাদের সাহায্যে এগিয়ে আসে নাই। অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে নানামুখী হয়রানি আর মামলার আসামি হয়েছেন এই
ক্রীড়া সংগঠক। জনশ্রুতি অনুযায়ী প্রয়োজনের তুলনায় বেশি বরাদ্দে সরকারি প্রকল্প বের করা ছিল মির্জা আজমের বাঁ হাতের কাজ, অথচ তার সময়েই জেলার অনেক বড় শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, ফলে বেকার হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। শ্বশুরবাড়িতে 4টি পাটকল চলমান ছিল। মির্জা আজম যখন পাট প্রতিমন্ত্রী তখন 4টি পাটকলই বন্ধ হয়ে যায়, অথচ আপনার ওনার এলাকায় একটি পাট গবেষণা কেন্দ্র নতুন করে করা হয়েছে। এই 4টি পাটকলে যদি সামান্য কিছু টাকাও দেওয়া যেত, বেশ কয়েক হাজার লোক সেখানে কর্মরত ছিল, তাদের চাকরিটা সচল থাকতো। মির্জা আজমের বিতর্কিত কার্যকলাপে সরাসরি মদত দিতেন দলের শীর্ষ নেতারা, আর বাস্তবায়ন করতেন তার একটি সুসংগঠিত বাহিনী। এই বাহিনীর অন্যতম সদস্য ছিলেন জামালপুর সদর পৌরসভার মেয়র সানোয়ার হোসেন সানু, মির্জা আজমের দূর সম্পর্কের ভাতিজি জামাই। শ্বশুরের প্রশ্রয়ে এই সানু হয়ে ওঠেন জামালপুরের ভয়ঙ্কর এক চরিত্র। ক্ষমতার প্রভাব খাটিয়ে এমন কোনো অপরাধ নেই যা তিনি করেননি। মেয়র নির্বাচিত হওয়ার পরপরই সানু প্রথম যে কাজটি করেন তা হল পৌরসভার 4 শতাধিক ঠিকাদারের লাইসেন্স নবায়ন না করা। এর মাধ্যমে নিজ বলয়ের 15টি প্রতিষ্ঠানকে দিয়ে ইচ্ছামতো বিল ভাউচার করে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। মেয়র সানোয়ার হোসেন সানু এখানে তার কিছু প্রক্সি তৈরি করা ছিল। এটা হতে পারে 12 থেকে 15টা লাইসেন্স, বিভিন্ন নামে বেনামে। শুধু এই লাইসেন্সগুলোর নিয়ন্ত্রণে ছিল পুরো পৌরসভার সমস্ত ঠিকাদারি কাজ। জমি দখল, মাদক কারবার, ভিন্নমত দমন ছিল মেয়র সানুর নিত্যদিনের কাজ। কেউ সমালোচনা করলেই পড়তে হয়েছে তার রোষানলে। বিরোধী দল তো দূরে থাক, বাদ যায়নি নিজ দলের নেতাকর্মীও। আমি লাইভে তাকে বলেছিলাম যে সে একজন ভূমিদস্যু, সে একজন দুর্নীতিবাজ। কৃষক থেকে শুরু করে গেরস্থ পর্যন্ত যারা আছে সকলের সম্পদ, মানে তার ক্ষমতা থাকা অবস্থায় সকলের সম্পদ ছিল অনিরাপদ। নূর হোসেন আবাহনী, জামালপুর শহর ছাত্রলীগের সাবেক এই সভাপতি, ফেসবুক লাইভে এসে মির্জা আজমের প্রশ্রয়ে সানুর অপকর্মের প্রতিবাদ জানিয়েছিলেন, যে কারণে তাকে তুলে নিয়ে চালানো হয় নির্মম নির্যাতন। মামলা দিয়ে ঢোকানো হয় জেল হাজতে। শেষে এলাকাবাসীর আন্দোলনের মুখে ছাড়া পান 3 দিন পর। আমার হয়তো আড্ডি ওরকমভাবে ভেঙে গুঁড়া হয়নি, কিন্তু যে পরিমাণ কষ্ট আমাকে দেওয়া হয়েছে সেটা মানে আমি একজন মানুষ হিসেবে আমার সহ্যের বাহিরে ছিল। তারপরে আমার 1.5 থেকে 2 মাসের মতো লাগছে শুধু আপনার টয়লেট করার জন্য, এবং কি আমার একটু সুস্থ হয়ে মনে করেন আপনার দাঁড়ানোর জন্য। জামালপুর রিক্রিয়েশন ক্লাব পৌরসভার ময়লার ভাগাড়ের 3 একর 16% জমি ক্লাবের নামে অবৈধভাবে বন্দোবস্ত নেন মির্জা আজম। ক্লাবটিতে সংস্কৃতি বিনোদন চর্চার কথা বলা হলেও বাস্তবে এটি ছিল দলীয় নেতাকর্মী ও আমলাদের রংমহল। রাত বিরাতে উচ্চস্বরে গান বাজনা, মদ্যপান সহ চলত নানা অসামাজিক কার্যক্রম। এটা কিন্তু যখন প্রথম উদ্বোধন করে তখন কিন্তু কামাল সাহেব আসে এখানে, আইসে সেটা উদ্বোধন করে, স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব। তো যখন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব এটা উদ্বোধন করে তখন এদিকে কারো চোখ দেওয়ার মতন সাহস কিন্তু দুঃসাহস কেউ আমাদের সাধারণ মানুষের তো নেই। জোয়া চলতো, মদের আড্ডা ছিল, তারপর নারী সংঘাত ছিল, সপ্তাহে 4 দিন চলতো হাউজি খেলা চলতো, সপ্তাহে দুই তিন ডাক করে মদ আসতো। টিম সার্চলাইটের উপস্থিতি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলেন, জানালেন ক্লাব গড়ার সময় তাদের সাথে ঘটে যাওয়া অনাচারের কথা। একবার করে নিল 100%, যখন যে মনে করেন যে ওয়াল করে রাস্তা করলো তখন মনে করেন যে 3% নাই, এখন কবার গেলে আর মনে করেন জাম করে আর মারধর করে রাখে। ক্লাব হওয়ার আগে আমি প্রতিবাদ করছিলাম, এটা সানু আমাকে ধরে নিয়ে পৌরসভায় মারছে, তার পেটুয়া বাহিনী ছিল। এটা না আমাকে না, যেই প্রতিবাদ করতো তারই হস্তনেস্ত করতো। শুধু তাই নয়, ক্লাবের আশপাশে সাধারণ মানুষের আনাগোনা কমাতে বন্ধ করে দেওয়া হয়েছিল কয়েকটি গ্রামের হাজারো মানুষের চলাচলের রাস্তা। 10 গ্রাম লোকের দিকে যাতায়াত করতো। ক্লাব হওয়ার পরে এই জায়গাটা ক্লাবে নিয়ে নিল, নিয়ে চতুর্মুড়ে পাঁচির করেছি, 5 গ্রাম যাতায়াত বন্ধ করে দিচ্ছে। ক্লাব যখন হয়ে গেল তখন
কোনো লোকের যাতায়াত করতে দিত না, ওদের সদস্য ছাড়া ক্লাবে ঢুকতে দিত না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্লাবের টিনশেড অংশে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। সীমানা প্রাচীর ভেঙে খুলে দেওয়া হয়েছে রাস্তাটিও। ক্লাবটির প্রতিষ্ঠাতা সভাপতি মির্জা আজম এবং কোষাধ্যক্ষ সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সানু। ফলে পৌরসভার কোটি কোটি টাকায় ক্লাবের উন্নয়ন হয়েছে বাধাহীন। নিজেদের প্রভাব বলয় বজায় রাখতে জামাই শ্বশুরের বিশাল বাহিনী ছিল পুরো জামালপুর জুড়ে। এই বাহিনীর সদস্যরা জেলার সকল টেন্ডার, চাঁদাবাজি, জমি দখল, হামলা মামলা সহ প্রায় সব ক্ষেত্রেই সরব ছিল। একদিকে বাহিনী, আরেকদিকে ক্ষমতার প্রভাব। সব মিলিয়ে মির্জা আজম মানে হরিলুট আর অর্থবিত্তের রাঘব বল। ফিরছে একটা বিরতির পর। জামালপুর জেলায় ৬০,০০০ কোটি টাকার উন্নয়ন হয়েছে ঠিকই, তবে প্রকল্পের সমবন্টন হয়নি। অর্থাৎ উন্নয়নের সিংহভাগই খরচ হয়েছে মির্জা আজমের সংসদীয় আসন জামালপুর ৩-এ। তার নিজ বাসস্থান মাদারগঞ্জ উপজেলায় এমন ভুরি ভুরি নমুনা দেখেছে টিম সার্চলাইট। সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে জামালপুরের মানুষ, এবং এই বৈষম্যের কারিগর হচ্ছে মির্জা আজম। জামালপুরে যত উন্নয়ন প্রকল্প আছে সব কিছুই মির্জা আজম তার নিজ এলাকা কেন্দ্রিক করেছে। শুধু একটি সংসদীয় আসনেই বিশ্ববিদ্যালয়, একাডেমি, ইনস্টিটিউট, গবেষণা কেন্দ্র, বিদ্যুৎ কেন্দ্র মিলিয়ে ডজন খানেক নামকরা প্রতিষ্ঠান গড়েছেন মির্জা আজম, যার অধিকাংশই শেখ পরিবারের নামে করা। এতেই বোঝা যায় জামালপুর জেলার সার্বিক উন্নয়নে বৈষম্য হয়েছে কতখানি। তবে এত সব উন্নয়নের ফাঁকে নিজের উন্নয়ন করতেও ভুলেননি। তথ্য বলছে ২০০৮ সালে এমপি হওয়ার আগে মির্জা আজমের যে সম্পদ ছিল ২০২৪ সালে এসে তা বেড়েছে ১২২ গুণ। মজার বিষয় হচ্ছে একই সময়ে তার তুলনায় স্ত্রী আলেয়া আজমের সম্পদ বৃদ্ধির হার আরও বেশি। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন মির্জা আজমের সম্পদের তদন্ত করে প্রতিবেদন দিয়েছে। তাতে দেখা যায় স্বামী স্ত্রীর নামে ৮০টি ব্যাংক হিসাবে ৯০৭ কোটি ৬৬ লাখ টাকার অস্বাভাবিক লেনদেন। তবে তার পরিবারের বিদেশে পাচার করা অর্থের পরিমাণ জানা যায়নি। জামালপুর শহরতলির দেউরপাড় এলাকা। এখানে প্রায় ৬ একর জমির উপর স্ত্রী আলেয়াকে উপহার হিসেবে দিয়েছেন বিলাসবহুল কটেজ। নাম দিয়েছেন আলেয়া গার্ডেন। ভালোবেসে স্ত্রীকে দেয়া এই উপহারেও আছে দখলদারির ধাবা। ওনার ওয়াইফের নাম হলো আলিয়া। আলিয়ার নামে এই গার্ডেনটা তৈরি করছে। আর আর এই যে আশেপাশে যে জায়গাগুলো দেখতেছেন, মোটামুটি কিছু কিছু জায়গা জোরপূর্বক তারা নিচ্ছে। সবগুলো নেয় নাই, কিছু কিনে নিচ্ছে। যেটা না বেচছে বা ওদের মন মতো না হয়েছে সেটা জোর করে নিচ্ছে। স্থানীয়দের অভিযোগ, আলিয়া গার্ডেনের মধ্যে থাকা ১ একর জায়গা জবরদখল করা। পাশাপাশি যেগুলো কিনেছেন সেগুলোও ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে কেনা। যারা বিরোধিতা করেছেন তাদের কপালে জুটেছে জেল জুলুম। এই যে ছেলেটা ৪ বারে থানায় নিয়ে বেদম মারধর করছে, ওই ১৪% জায়গা দেয় নাই দেখে চাপ দিয়ে নিত, কাউরে প্রলোভন দেখা যায় চাকরি দিব এইভাবে নিত। কিন্তু এরকমভাবে কয়েকজনের জায়গা নেওয়া আছে চাকরি দিব করে, কিন্তু রেজিস্ট্রি করে নিয়ে নিছে, চাকরিও দেয় নাই, কিছুই না, কোনো টাকা পয়সাও দেয় নাই। আর আমারটার কথা বলতে গেলে আমাকে ৩-৪ বার বাড়ির থেকে উঠাই নিয়ে গেছে। প্রজেক্ট আমার পাশে, আমার প্রজেক্ট ঘর থেকে রাতে ২টার সময় তুলে নিয়ে গেছে ডিবি দিয়ে, পুলিশ দিয়ে। জমি বিক্রি করতে না চাওয়ায় কেউ কেউ থানা পর্যন্ত গিয়েছেন। নির্যাতনের শিকারও হয়েছেন অনেকে। কথায় কথায় মির্জা আজম সম্পর্কে বেশ কিছু তথ্য দিলেন তারা। নারায়ণপাল রানা তার ১ নম্বর সেনাপতি, তার বইয়ের সাথে আসতো এবং লুট করে নিয়ে যেত, যে কাকে আক্রমণ করা যাবে এরকমভাবে লুট করে নিয়ে যেত। এবং এলাকার লোক আছে সুরাফ হোসেন বাবুল, মির্জা আজমের ঘনিষ্ঠ লোক, বন্ধু, এবং আমাদের যে কাউন্সিলর ৫ নং ওয়ার্ডের কামরুল হাসান মিল্টন, এবং তারও একটা বাহিনী আছে। সমস্ত কিছু মিলে তারা এই কাজগুলো করত। মির্জা আজমের এমন দখলদারি পুরো জামালপুর জুড়েই। বাদ যায়নি তারই নির্বাচনী এলাকার সাধারণ মানুষ।
সে গল্প জানতে মাদারগঞ্জের কাইজারচরে টিম সার্চলাইট। প্রতিবেশী দেশ ভারতের অর্থায়নে ১০০ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে এখানে। চালু হবে ২০২৫ সালে। যমুনা নদী থেকে জেগে ওঠা এই কাইজারচরে ৩২৬ একর জমি প্রকল্পটির জন্য বরাদ্দ দেয় জেলা প্রশাসন। স্থানীয় বাসিন্দারা জানালেন, এই বরাদ্দের নেপথ্যে রয়েছে চাঞ্চল্যকর এক ইতিহাস। ১৯৮৭ সালে একটা মামলা হয় ডিস্ট্রিক্ট বাউন্ডারি ২৮টা মৌজার উপর। হওয়ার পর মামলাটা ২০১২ সালে মামলাটা রায় হয়ে আসে ২৮টা মৌজা কাইটা জামালপুর ডিস্ট্রিক্টের সাথে জড়িত হয়। হওয়ার পর সেটার রেকর্ড হিসেবে আমরা দরখাস্ত দেওয়ার পর সেটা হাইকোর্ট থেকে একটা বর্ধিত জমিন অ্যাড করার একটা অনুমতি দিল। দেওয়ার পর আমরা জরিপ নামে আসলো। ওই জরিপেই গ্রামবাসীর সাথে শুরু হয় প্রহসন, যে প্রহসনের মূল হোতা তৎকালীন সংসদ সদস্য মির্জা আজম। জরিপ করে দিলাম, সেটা আসবে, বুজারত হবে, খানাপুরি হবে, আমাদের জবাবদিহি হিসাবে যে কি এখানে কাগজপত্র আছে কিনা, তোমরা কিভাবে খাও, এটা জবাবদিহি না করে মির্জা আজম সাহেব তার ক্ষমতার বলে আইন জায়গাত বেআইনি প্রয়োগ করে পিস্তল দিয়ে আমিনকে সরাই দিয়ে সম্পূর্ণ জমিন বিআরএসে খাস খৈতানি নিয়ে যায় ওই সোলার পাওয়ার প্ল্যান্টের কাছে বিক্রি করে দিল এনডিআর সরকারের কাছে। জমি বন্দোবস্তের একটা দলিলও সংগ্রহ করেছে টিম সার্চলাইট। তাতে দেখা যায় জোরখালী ইউনিয়নের কাইজারচর মৌজায় ৩২৫.৬৫ একর জমি মাত্র ৩১.৫ কোটি টাকার বিনিময়ে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডকে বন্দোবস্ত দেয় জামালপুর জেলা প্রশাসন। জমির শ্রেণী অকৃষি খাস হিসেবে উল্লেখ করা হয়েছে। এদের ফসল মনে হয় যে 1 বিঘা জমি মোচের টাল দিলে আমাদের তো 2-2.5-3 লাখ টাকা বেচা গেছে। এটা আমি নিজেই বেচছি। 1 বিঘা জমি ভুট্টা গেলে ধরো 70-60-65 মন করে ভুট্টা হয়েছে। আপনার ধান মূল্য ধরো মনে হয় 40-42 মন করে ধান হয়েছে। আপনার পাড়ের সময় মনে হয় 30-32 মন করে পাড় হয়েছে। এবার 4টা ফসল হয়েছে আমাদের এলাকায়। এইভাবে যে যাবার সবুজ দেখতেছেন, এবার সবুজ এই এলাকাটাও আসলো 2 বছর আগে। অথচ ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের ঘোষণা ছিল ফসলি জমি নষ্ট করে শিল্প কারখানা গড়া যাবে না। সেখানে কাইজারচরের বাস্তবতা পুরো উল্টো। নিজেদের বসতভিটা রক্ষায় একের পর এক অমানসিক নির্যাতনের শিকার হয়েছেন এই গ্রামের খেটে খাওয়া অসংখ্য মানুষ। মির্জা আজম জান এলাকায় হচ্ছে তার আগের মনিপ বানাইছে, আপনারা এই মনিপ আপনারা সব কিছু করবেন, বুঝছেন? এবার কাম সিদ্ধি করে সেরে ওই এখন এলাকা বিক্রি করে দিছে, মানে সব এলাকায়। এই এলাকায় ওই আপনার জামথলি একটা এলাকা, ওরাও এরকম করছে। কলা গাছ পর্যন্ত নিয়ে গেছে, নিয়ে যা করছে যে এটার দাম দেবো, একটা কাঠলা গাছ দাম দেবো, কয়ে নিয়ে যা মানুষ ডায়রিয়া নিয়ে যা জালখানা আমাদের ঢুকাইছে এই মির্জা আজম। এইভাবে কয়েক জায়গায়। এই প্রকল্পের পাশেই নির্মাণ হচ্ছে ১০০ মেগাওয়াটের আরও একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র। এরই মধ্যে প্রায় ৩৫০ একর জমির সীমানা নির্ধারণের কাজও শেষ পর্যায়ে। আর এটা বাস্তবায়ন হলে পুরো কাইজারচর মৌজায় কোনো জনবসতির অস্তিত্ব থাকবে না। ফিরছি আরও একটা বিরতির পর। ব্রহ্মপুত্র, যে নদকে ঘিরে গড়ে উঠেছে জামালপুরের জনপদ। জেলার অনেক মানুষের জীবন জীবিকা চলে এই নদকে কেন্দ্র করে। সেই নদও রক্ষা পায়নি মির্জা আজম ও তার বাহিনীর কবল থেকে। ব্রহ্মপুত্রকে মারার সুদূর প্রসারী ওদের পরিকল্পনা ছিল। ৯৬ সালে পাথালিয়া নামক জায়গায় আমার উজানে বাঁধ দিয়ে ফেললো। এই যে ব্রহ্মপুত্রের মৃত্যু শুরু হইল। ব্রহ্মপুত্রের গতিপথ পরিবর্তন করে ড্রেজিং করে ব্রহ্মপুত্র নদী তৈরি করার অপচেষ্টা তারা করলো। জামালপুর জেলার যে কজন প্রতিবাদী কণ্ঠস্বর আছেন তাদের একজন জাহাঙ্গীর সেলিম। যে কোনো অনিয়ম দুর্নীতি দেখলে ঝাঁপিয়ে পড়েন নির্দ্বিধায়। পানি শুকাবে, নদী মরবে, এটা একটা বৈশিষ্ট্য, আবার জেগে উঠবে। জাহাঙ্গীর সেলিম জানান, এক সময়ের খরস্রোতা ব্রহ্মপুত্রের ভাঙা গড়ার খেলায় জন্ম হয় নাওভাঙা চরের। সদর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আওতায় গড়ে ওঠে বিশাল এক গ্রাম। কিন্তু ২০১৩ সালে আবারও নদের গর্ভে বিলীন হয় নাওভাঙার চর। একই বছর শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন তৎকালীন সংসদ সদস্য মির্জা আজম। জামালপুর সদরের ৫ রাস্তা মোড়ের একটি ভবনে শুরু হয়েছিল পাঠদান কার্যক্রম।
পূর্ব পরিকল্পনা অনুযায়ী চরটিকে গ্রাস করতে 2015 সালে সরকারি বরাদ্দে ব্রহ্মপুত্র নদের খনন কাজ শুরু হয়। পরে দেখা যায় শহর রক্ষার দোহাই দিয়ে নদের গতিপথেই পরিবর্তন করে ফেলা হয়েছে। গুগলের স্যাটেলাইট ভিউ থেকে দেখা যায় 2014 সাল পর্যন্ত ব্রহ্মপুত্রের প্রবাহ ও গতিপথ ছিল স্বাভাবিক, কিন্তু 2015 সালে খননের মাধ্যমে নদের গতিপথ পরিবর্তনের প্রমাণ মেলে। মির্জা আজম ব্রহ্মপুত্র দখলের শেষ পেরেকটি ঠোকেন 2017 সালে, যখন নদের উপর আড়াআড়ি একটি ক্রস ড্যাম নির্মাণ করা হয়। ফলে নদের গতি পুরোপুরি পরিবর্তিত হয়ে স্থায়ী রূপ পায় নাওভাঙা চর। সেই চরের জমি কবজা করতে নিজের গড়া বিশ্ববিদ্যালয়কে ঢাল হিসেবে ব্যবহার করেন। নদের জমি শ্রেণী পরিবর্তন করে লিজ নেন 16.5 একর। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, সিএস নকশায় এখনও নদী আছে। কারণ আমাদের দেখা 14ই আগস্টে যখন পাকিস্তান আমলে নৌকা বাইচ হতো, আমাদের শস্য বেটে আমরা দেখেছি। স্বাধীনতার পরেও ওখানে আপনার নৌকা বাইচ হতো। এখন ভরাট করে, নদীকে ভরাট করে ওখানে বিশ্ববিদ্যালয় কেমনে হচ্ছে, তা বেসরকারি বিশ্ববিদ্যালয়। নাওভাঙা চরে বালু ফেলার সময় গ্রামের নিরীহ মানুষগুলোকে পড়তে হয় মির্জা বাহিনীর রোষানলে। চালানো হয় অমানবিক নির্যাতন। নেতৃত্ব দেন পৌর মেয়র সানোয়ার হোসেন সানু। গ্রামবাসীর দাবি, জমির রেকর্ড থাকলেও মির্জা আজমের ক্ষমতার কাছে তা ধোপে টেকেনি। বাধ্য হয়ে জমি ছাড়েন অনেকে, কেউ কেউ বিক্রি করে দেন নামমাত্র মূল্যে। মোবাইলে চার্জ পর্যন্ত দিতে না পারি সেই ব্যবস্থা সহ করছিল। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেমে যায় বিশ্ববিদ্যালয়ের বালু ভরাটের কাজ। আশ্চর্যের বিষয় হচ্ছে, বিশ্ববিদ্যালয় 16.5 একর জমি বন্দোবস্ত নিলেও পৌরসভার অর্থায়নে প্রায় 50 একর জমি জুড়ে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে। তাতেই অনুমান করা যায় সুবিশাল নাওভাঙা চর নিয়ে ভিন্ন কোনো উদ্দেশ্য ছিল মির্জা সানু বাহিনীর। জমিন করে পলট করে বেচা চাইছিল, ওরা 40 জন হয়েছে প্রজেক্টে শরিক হয়েছে। এখন তো বলতেছে বিশ্ববিদ্যালয় না, বিশ্ববিদ্যালয়ের জায়গা হইলেও অল্প নই। ওখানে কাগজপত্র সব জমিন কাগজপত্র বাইরে হয়েছে। ওরা একবারে কইছে খাস 13 একর জমিন সব খাস। অন্য মানে পলট করে বেচবে না গিয়ে করছে। আপনি শৈশবাড়ি যায় সাইনবোর্ড দিছে এই জামাপুরে সম্পত্তি বেচবে না গিয়ে। স্থানীয়রা বলছেন, মির্জা আজম পুরো নাওভাঙা চরে নিজের সাম্রাজ্য তৈরি করতে চেয়েছিলেন। তার ইচ্ছে ছিল এখানে অভিজাত বাণিজ্যিক ও আবাসিক প্রকল্প করার। সেই পরিকল্পনার অংশ হিসেবে ওই মৌজার কিছু জমিও কিনেছিলেন। রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যাওয়ায় ভিটেমাটি হারা অনেকেই ফিরে এসেছেন আপন ঠিকানায়। উচ্ছেদের সময় কতটা নির্মমতার শিকার হতে হয়েছিল বেরিয়ে এলো তাদের মুখ থেকে। 16.5 একর ডিসি সাহেব বলে নিয়ে গেছিল, এখন 16.5 একরের জন্য 50 একরের মতো আয় পড়ছে। ইনকে ওই জন্য বাড়িঘর গুন্ডারে তছনছ করে দিছে, দিয়ে আইরা জোর করে খাতাইছে। মানে প্রথম কল ভাঙছে, পায়খানা ভাঙছে, পায়খানাতে ময়লা তুলে ঘোরা দিয়ে থুইছে, গাছপালা কারেন্টের লাইন কাটি দিছে, আমরা ঘর থাকবার পাই নেই খেয়ে। এলে সানু মানুষদের করাইছে। পট পরিবর্তনের পর গা ঢাকা দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও সহযোগীরা। ফলে বিশাল জায়গার ছোট্ট অংশে উঠছে দায়সারা ভবন। প্রস্তাব করা হয়েছে নতুন নামও। কথা হলো বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার অধ্যাপক AKM জাওয়াদুল হকের সাথে। তিনি জমি দখলের বিষয়টি অস্বীকার করলেও বালি ফেলা অংশে অন্যের জমি থাকার বিষয়টি স্বীকার করলেন। না, জোরপূর্বকভাবে দখল করা হয়নি, কিন্তু এখন জমিনের মধ্যে কিছুটা হয়তো কারো কারো জমি এখানে পড়েছে, কিন্তু ওদের সঙ্গেও আমাদের আলোচনা আছে এবং তাদের বৈধ কাগজপত্র নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে বলেছি। আমরা আসলে তার জমিদেরকে আমরা মিটিয়ে দিচ্ছি। এমন সরল স্বীকারোক্তির পরপরই সামনে এলেন বিশ্ববিদ্যালয়ের দুজন কর্মকর্তা। দুজনই পৌর মেয়র সানুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। মির্জা আজম ও মেয়র সানুর অবর্তমানে তারাই দেখভাল করছেন প্রতিষ্ঠানটির কার্যক্রম। তাদের দাবি, জমি বন্দোবস্ত সহ সবকিছু নিয়ম মেনেই হয়েছে। এই কাজটা করে নাই।
এই জমির বন্দোবস্ত ব্যবস্থা সঠিক প্রক্রিয়ায় হয়েছে কিনা তা জানতে আমরা শরণাপন্ন হয়েছিলাম জামালপুর জেলা প্রশাসকের। তিনি জানান, জমি বন্দোবস্ত দিয়েছেন স্বয়ং রাষ্ট্রপতি। তবে জমির শ্রেণী পরিবর্তনে অনিয়মের বিষয়টির তদন্ত চলছে। এটা অনেক আগে হয়ে গেছে রেকর্ড। এটা আসলে গাফিলতির কথা আমি বলতে পারবো না। যদি স্বাভাবিক নিয়মে পরিবর্তন হয়ে থাকে হয়তো সেটা হতে পারে, অথবা কোনো ম্যানমেড কারণে যদি পরিবর্তন হয়ে থাকে সেটা এখন আমরা তো তদন্ত সাপেক্ষে হয়তো বুঝতে পারবো, কিন্তু এখন আমাদের নলেজ এটা কিন্তু নাই। কাগজে দেখাচ্ছে এটা নদী নাই। জামালপুর পৌরসভার টাকায় বেসরকারি প্রতিষ্ঠানের উন্নয়ন, অবৈধভাবে জমি বন্দোবস্ত সহ মেয়র সানুর বিতর্কিত সব প্রকল্পের বিষয়ে কথা হয় প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীর সাথে। কেউই ক্যামেরায় কথা না বললেও মেয়রের নির্দেশে সব মুখ বুঝে মানতে হয়েছে বলে মত দেন। মির্জা সানু বাহিনীর বিরুদ্ধে ওঠা সব অভিযোগের বিষয়ে কথা হয় জামালপুর জেলার পুলিশ সুপারের সাথেও। এখানে পুলিশ ব্যক্তিগতভাবে কোনো কিছু করার সুযোগ নেই। তবে যারা সংক্ষুব্ধ ব্যক্তি তারা যদি মামলা করেন বা তাদের যে সমস্ত বিষয়ে আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়গুলো যদি উল্লেখ করে পুলিশের কাছে মামলা করেন, তাহলে আমরা সেই মামলার যথাযথ তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ৫ আগস্টের পর মির্জা আজম ও তার পরিবারের সকল সদস্য এবং মেয়র সানুসহ তার বাহিনীর প্রায় সবাই পালিয়ে বেড়াচ্ছেন। ফলে কারো সাথেই যোগাযোগ করা সম্ভব হয়নি। যেখানে ক্ষমতাসীনদের জবাবদিহিতার অভাব থাকে, দুর্নীতি আর অনিয়মের শুরুটাও হয় সেখান থেকে। মির্জা আজম কিংবা সানোয়ার হোসেন সানুর মতো প্রভাবশালীরা ভালোভাবেই জানতেন, যত অপকর্মই করুক ক্ষমতা থাকলে তাদেরকেও ছুঁতে পারবে না। কিন্তু তাদের এই ব্যক্তিগত লোভ আর আত্মস্বার্থ সিদ্ধি করতে গিয়ে বাধাগ্রস্ত হয় সমাজের সার্বিক উন্নয়ন। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।